শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবার বগুড়ায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের 101 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, শিক্ষক হত্যার অভিযোগ। ধানমন্ডির 32 নম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সড়ক থেকে শিক্ষার্থীদের উঠে যাওয়ার আহ্বান। সরবরাহ স্বাভাবিক, বাজারে স্থিতিশীল অধিকাংশ নিত্যপণ্যের দাম, সাম্প্রতিক অস্থিরতায় রিজার্ভ কমলেও শিগগিরই বেড়ে যাওয়ার আশা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় আজ শুক্রবার মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে। মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং 25 জন জনপ্রতিনিধি রয়েছেন। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও 350 জনকে মামলার আসামি করা হয়েছে। সদ্য চাকরি থেকে অব্যাহতি পাওয়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ মার্কেট থানা এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চাকরি থেকে অব্যাহতি পাওয়া সাবেক এই সেনা কর্মকর্তা 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হত্যা, গুম সহ নানা ধরনের অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। নিয়োগ পাচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক সচিব আলী ইমাম মজুমদার এবং ফাউজুল করিম খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। বঙ্গভবনে বিকেল 4টায় তারা শপথ নেবেন বলে জানা গেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর গেল 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত 17। নতুন 4 উপদেষ্টার শপথ নিলে সদস্য সংখ্যা হবে 21। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার, আপনার কাছে জানতে চাই, শপথ গ্রহণের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে? ফারহানা, শপথ বঙ্গভবনে বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। তো এখনো পর্যন্ত যেহেতু 2 ঘন্টা সময় বাকি আছে, এখনো পর্যন্ত কোনো উপদেষ্টার গাড়ি প্রবেশ করেনি। সাধারণত শপথ হওয়ার আধ ঘন্টা আগে আমরা দেখি উপদেষ্টাদের গাড়ি প্রবেশ করতে। তো সেক্ষেত্রে হয়তো 3টা বা 3:30টার দিকে উপদেষ্টাদের গাড়ি এই বঙ্গভবনে প্রবেশ করবে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে পরিবহন পুলকে 5টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। তবে আমরা 4 জন উপদেষ্টার নাম পেয়েছি যারা শপথ নিতে পারেন। তো সেক্ষেত্রে একজন যুক্তও হতে পারেন, সেটা আমরা এখনই বলতে পারছি না। সেটা যখন 4টা বাজে শপথ অনুষ্ঠান শুরু হবে তখন আমরা আসলে বুঝতে পারবো। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার 1 সপ্তাহের ব্যবধানে আবার নতুন করে এই যে 4 জন উপদেষ্টা আমরা যাদের নাম জানতে পেরেছি তারা হয়তো আজকে শপথ নেবেন। তো তারা যে যুক্ত হতে যাচ্ছেন, উপদেষ্টা যে পরিষদের সংখ্যা বাড়তে যাচ্ছে। মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আওতায় এখন 24টি মন্ত্রণালয় রয়েছে, যার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এরকম কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে যেখানে একজনের পক্ষে আসলে সামলানো কঠিন। সে কারণে হয়তো এই নতুন করে আবার উপদেষ্টার সংখ্যা বাড়ানো হচ্ছে। এবং এই যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সেখানে যে আমলাতান্ত্রিক কাজ আছে, সরকারের নীতি নির্ধারণী যে কাজগুলো আছে, সেগুলো যেন সঠিকভাবে সম্পন্ন হয়, সে কারণে হয়তো এই উপদেষ্টাদের সংখ্যা বাড়ানো হচ্ছে। এবং এক্ষেত্রে যে 17 জন
জন উপদেষ্টা ছিল গত 8 তারিখে 17 জন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে যে উপদেষ্টা অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, তার মধ্যে হয়তো 4 জন যুক্ত হলে 21 জনের মতো এখন উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে। বিকেল 4টায় শপথ অনুষ্ঠান হবে। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আনোয়ার হোসেন। গতকালে 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। ট্রাফিক ব্যবস্থাপনার কাজ থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বানও জানান সার্জিস। ধানমন্ডি 32 ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। ভবিষ্যতে যদি এমন অতিরঞ্জিত কোনো ঘটনা হয় তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে, কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন একটি প্রেশার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। এবং শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ যে আর আসলে রাস্তায় নামার প্রয়োজন নেই, আমরা যেন ক্লাসে ফিরে যাই। এখনও রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা, তবে গত দিনগুলোর তুলনায় কমেছে শিক্ষার্থীদের সংখ্যা। সকাল থেকে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দেখা যায় যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে। তাদের পাশাপাশি আনসার বাহিনী সদস্য সহ বিভিন্ন সংগঠনের কর্মীদেরও দেখা যায়। সড়কে শৃঙ্খলা ফেরায় বেড়েছে কর্মচাঞ্চল্য, স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে শিক্ষার্থীরা বলছেন, যেহেতু ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব নিতে শুরু করছেন, তারা দ্রুতই সড়ক ছেড়ে উঠে যাবেন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর থেকে ট্রাফিক শূন্য হয়ে পড়ে রাজধানী। পরদিন থেকে এই দায়িত্ব পালন শুরু করেন শিক্ষার্থীরা। আমরা দেখতেছি আস্তে আস্তে আমাদের ট্রাফিকে অনেক ট্রাফিক পুলিশ চলে আসতেছে, কারণ তারা সঠিকভাবে আস্তে আস্তে দায়িত্ব পালন করতেছে। তারা যদি একসঙ্গে সঠিকভাবে চলে আসে তাহলে আমরাও আস্তে আস্তে আল্লাহর রহমতে ট্রাফিক ছেড়ে দিব। যেহেতু সময় এসেছে, দেশ ঘুরে দাঁড়িয়েছে, তো আমরা যার জায়গার মতন পর টেবিলে ফিরে যাচ্ছি। আমরা আশা করব ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশে যেন কোনো চাঁদাবাজির প্রশ্ন না থাকে। কথা থাকলেও কাল থেকে মেট্রো রেল চালু হচ্ছে না। মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে। ডিএমটিসিএল এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত মেট্রো রেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি। এ কারণে গত 11 আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন MRT লাইন 6 এর মেট্রো ট্রেন চলাচলকারী প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে 7 দিনের মধ্যে পুনরায় চালু করার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজনে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যখনই কোনো সংকট হয়েছে তখনই বেগম খালেদা জিয়া দেশকে উদ্ধার করেছেন। তিনি উন্নত চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বলে প্রত্যাশা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে সংগ্রাম করেছে সেই সংগ্রাম শেষ হয়ে যায়নি। অনেক ষড়যন্ত্র হচ্ছে, ভারতে বসে সেখান থেকে ষড়যন্ত্র করে যাচ্ছেন। ফখরুল বলেন, স্বৈরাচার পতনের পর যেন নব্য ফ্যাসিস্ট স্বৈরাচার ঘাড়ে না চাপে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে, যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠন। দুপুরে গোপালগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে খালেদা জিয়া এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। যশোরের ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার জন্য শেখ হাসিনাকে দায়ী করে তার এবং তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। যশোর সদর উপজেলার রূপদিয়ায় শান্তি সমাবেশ এবং শুকরানা মিছিল করেছে জামায়াত ইসলামী। সকালে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চত্বরের সমাবেশ এবং দোয়া মাহফিল শেষে শুকরানা মিছিল বের করেন তারা। ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন জামায়াত ইসলামী। দিনের ব্যবধানে রাজধানীর বাজারে ১০০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম, বেড়েছে সবজির দামও। স্থিতিশীল রয়েছে অধিকাংশ পণ্যের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে আজও অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলনের সময় কাঁচামরিচ কেজি প্রতি দাম উঠেছিল ৩৫০ টাকার উপরে। পরে অবশ্য এই দর কমে আসে ১৮০ থেকে ২২০ টাকায়। আজ তা ফের বেড়েছে, ছাড়িয়েছে ৩০০ ঘর। আমরা আজকে ৩০০ টাকা কেজি কিনে আনছি, যাদের কাছে মরিচ ছিল গতকালকে তারা রেখে দিয়েছিল সব, আর আজকে আসে না কারণ বাজার। পুরাতন মালে বেচতেছে, পুরাতন মালে কিভাবে আজকে ১০০ টাকা বৃদ্ধি হয়? একই অবস্থা সবজির বাজারে। আজ কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। গাজর আর টমেটো বাদে প্রায় সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে। সরবরাহ সংকটে এই দর বৃদ্ধি বলছেন বিক্রেতারা। আমার মনে হচ্ছে আগের মতোই, কারণ শসা ১০০ টাকা কেজি কিনলাম, এরকমই ছিল। আজকে কয়েকটা জিনিসের দাম একটু বেশি, কেজিতে ৫ টাকা, ৬০ টাকা, ১০ টাকা, ১৫ টাকা। এদিকে মাসখানেক আগের দরে স্থিতিশীল আলু, পেঁয়াজ, আদা ও রসুন। প্রতি কেজি আলু ৫৫ থেকে ৬০ টাকা, দেশি পেঁয়াজ ১১০ থেকে ১১৫ টাকা, আদা ২৮০ থেকে ৩০০ টাকা আর রসুন ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। আগের দরে বিক্রি হচ্ছে তেল, মসুর সহ অন্যান্য মুদিপণ্য। তাতে ইন্ডিয়ান পেঁয়াজটা যদি সরবরাহ চলতো তাতে দেখা যাচ্ছে কি আর একটু দাম কম থাকতো। তত্ত্বাবধায়ক সরকার আওয়ার পরে আসলে মনে করেন যে এখন মোটামুটি ওটা একটু অথবা ২-১ টাকা কমছে। এক শ্রেণীর দোকানদার অনেক সময় বেশি ব্যস্ত, এখন অল্টারনেটিভ কিন্তু একটা দাম চাইতেও ভয় পায় এখন। এদিকে দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা আর সোনালী মুরগি ২৫০ টাকায়। আজও বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় হোটেলে বিক্রির উদ্দেশ্যে মৃত মুরগি সংরক্ষণের দায়ে এক দোকানিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। যে মুরগিগুলো অপেক্ষাকৃত দুর্বল হয়ে যায়, অর্থাৎ স্পষ্ট বললে আমরা বলবো মরে যায়, সেই মুরগিগুলো ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেন। সবই মরা মুরগি, ওনারা এই কাজগুলো আর করবেন না। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা আরোপ সহ জনস্বার্থে এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদেরও দেখা যায় অভিযানে। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এক মাসের ব্যবধানে দেশে ৬.৬% মতো কমেছে রিজার্ভের পরিমাণ। জুলাই মাসে রিজার্ভ দাঁড়িয়েছে $২,০৩৯ কোটি। মূলত সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে এমনটি ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে জুলাইতে রিজার্ভের পরিমাণ কমলেও নেতৃত্বের পরিবর্তন এবং আন্তর্জাতিক মহলে তাদের গ্রহণযোগ্যতা থাকায় সামনের দিনগুলোতে বাড়বে রিজার্ভের পরিমাণ। রপ্তানি, রেমিটেন্স, বৈদেশিক ঋণ কিংবা অন্য উৎস থেকে পাওয়া অর্থ দিয়ে আমদানি দায়, সুদ পরিশোধ অথবা অন্য খাতে পরিশোধ করা অর্থ বাদ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে বৈদেশিক মুদ্রা সঞ্চিত থাকে সেটি পরিচিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী জুলাই শেষে দেশে গ্রস রিজার্ভের পরিমাণ $২,৫০০ কোটি উপরে। যদিও IMF এর BPM-6 পদ্ধতি অনুযায়ী এই পরিমাণ $২,০৩৯ কোটি। জুনেও যা ছিল $২,১৭৮ কোটি। তবে এর মধ্যে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ $১,৫০০ কোটি নিচে। জুন মাসের রিজার্ভের পরিমাণটা জুনের শেষে একটু বেড়েছিল। এই কারণে তখন কয়েকটি দাতা গোষ্ঠী যারা আছেন আমাদের উন্নয়ন সহযোগী, তারা কিন্তু বাংলাদেশের প্রতি তাদের যে প্রতিশ্রুত অর্থ সেটা কিন্তু ওনারা ছাড় করেছিলেন। কাজে সেখানে আমরা একটা দেখেছিলাম যে গতি এসেছিল বা বেড়েছিল আর কি খানিকটা। জুলাই মাসে তারপরে যেটা হয়েছে সেখানে হয়তো ব্যবসা বাণিজ্য আমাদের কম হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে অনেকগুলোর পেমেন্টস কিন্তু আগে থেকেই করা থাকে, সেগুলো কিন্তু ক্লিয়ার হতে খানিকটা সময় লাগে। প্লাস জুলাই মাসে যে ব্যাপারটা ছিল মেনলি রেমিটেন্স এবং রপ্তানি আয়ের ক্ষেত্রে কিন্তু
একটা ভাটা ছিল। ফলে যেটা হয়েছে সেটাও কিন্তু রিজার্ভের উপর খানিকটা কিন্তু চাপ বাড়িয়েছে। হিসেব বলছে দেশে বর্তমানে প্রতি মাসে গড়ে $400 কোটি মতো রপ্তানি আয় আসে, আর রেমিটেন্স আসে 180 থেকে 200 কোটি ডলারের মতো। সেই হিসাবে প্রতি মাসে বৈদেশিক মুদ্রার আয়ের পরিমাণ $600 কোটি। বিপরীতে প্রতি মাসে কম বেশি $600 থেকে $650 কোটি খরচ করতে হয় আমদানি বাবদ। সেই হিসাবে বর্তমানে যে রিজার্ভ আছে তা দিয়ে 2.5 মাসেরও কম আমদানি দায় মেটানো যাবে। আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাটলিস্ট 3 মাসের সমপরিমাণ রিজার্ভ থাকা উচিত। 3 মাসের আমদানি ব্যয় যেন আমরা মেটাতে পারি সেই সমপরিমাণ রিজার্ভ থাকা দরকার। সেখান থেকে কিন্তু আমাদের কমে গিয়েছে, কাজে একটু শঙ্কার কারণ আছে। কিন্তু আমি বলবো যে এটা নিয়ে খুব বেশি এই মুহূর্তে যে আমাদের বড় মাত্রার উদ্বেগ তৈরি হয়েছে সেটা না, বরং আমি মনে করি যে এখন যে নতুন যে ম্যানেজমেন্ট আমরা দেখছি, লিডারশিপে যে চেঞ্জ হয়েছে, এটা কিন্তু হয়তো আমাদেরকে হেল্প করতে পারে একটা ভালো প্ল্যান করে, এবং সেটা যদি আমরা ধরে রাখতে পারি হয়তো সেখানে গতি আসবে। তবে বিশ্লেষকরা বলছেন রিজার্ভের এমন টালমাটাল অবস্থার উত্তরণ ঘটবে খুব দ্রুতই। তারা বলছেন সরকার পরিবর্তন ও আর্থিক খাতে বিভিন্ন কাঠামোগত সংস্কারের কারণে সামনে বাড়তে পারে রিজার্ভের পরিমাণ, ফিরতে পারে স্থিতিশীলতা। আগে বাংলাদেশে একটা ইস্যু ছিল, আমাদের পলিসি ক্রেডিবিলিটি খুব কম ছিল। যে পলিসি যখন নেওয়ার দরকার ছিল তখন সেটা নেওয়া হয় নাই। পলিসি ক্রেডিবিলিটি ফিরে আসলে অনেক নতুন ব্যবসা বাণিজ্যের সুযোগ হবে, বিদেশিরা বাংলাদেশের সঙ্গে বেশি ব্যবসা বাণিজ্য করতে চাইবেন। যে রেমিটেন্স আশা কমে গিয়েছিল সেটাও কিন্তু এখন বাড়তেছে। ডেফিনেটলি এই দুইজন ভদ্রলোককে দেখে আমাদের ফরেন কারেন্সি ইনফ্লো বাড়বে, কারণ তাদের অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি। ইতোমধ্যে বাড়তে শুরু করেছে রেমিটেন্সের প্রবাহ। স্থিতিশীলতা ফেরায় রপ্তানি আর বিদেশি বিনিয়োগের পরিমাণও বাড়তে পারে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। রংপুরে কেন্দ্রীয় কারাগারে বাহারুর বাদশা নামে এক কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অন্য বন্দীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারের ভেতর পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনার পর বন্দীদের শান্ত করতে জেলা প্রশাসক মোবাশ্বের হাসান এবং 66 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তারা কারাগারের ভেতরে অবস্থান করছেন। জেলা প্রশাসক জানান, মারামারির ঘটনা ঘটেছে, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে কারাগারের বাইরে র্যাব পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে সেনা সদস্যরা। চাঁদপুরে বিএনপি নেতার বাড়ি, অফিস ভাঙচুর, লুটপাট এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, তার বড় ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি JR ওয়াদুদ সহ 510 জনের নামে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও 1200 জনকে আসামি করা হয়েছে। চাঁদপুর শহরের মেথা রোডে শেখ ফরিদ আহমেদের মুনিরা ভবনের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক সেলিম মিয়া বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলাটি করেছেন। মামলায় দীপু মনিকে 1 নম্বর এবং তার বড় ভাইকে 2 নম্বর আসামি করা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত রিপন শীল হত্যার ঘটনায় হবিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহিদকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। এছাড়াও এই মামলায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী সহ 59 জনের নাম উল্লেখ করা হয়েছে। চট্টগ্রামে গত 24 ঘন্টায় হঠাৎই নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 3 জন। আক্রান্তদের মধ্যে 1 জন পুরুষ, 1 জন মহিলা এবং 1 জন শিশু। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 2 জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন 1 জন। এবছর নগরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 246 জন এবং উপজেলায় 239 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 485 জন। চলতি অগাস্ট মাসে আক্রান্ত হয়েছেন 89 জন। এ পর্যন্ত মারা গেছেন 4 জন। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের 101 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, শিক্ষক হত্যার অভিযোগ। ধানমন্ডি 32 নম্বরে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সড়ক থেকে শিক্ষার্থীদের উঠে যাওয়ার আহ্বান। সরবরাহ সংকটে বেড়েছে কাঁচা মরিচ সহ অধিকাংশ সবজির দাম, সাম্প্রতিক অস্থিরতায় রিজার্ভ কমলেও শিগগিরই বাড়ার আশা।
এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।